বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কর্মমুখী প্রকৌশল শিক্ষা ২ সপ্তম শ্রেণী ভকেশনাল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পৃষ্ঠা নম্বর এখানে ৯৪ এবং ৯৫ পৃষ্ঠার মধ্যে আছে। এই ৯৫ পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করব। এখানে ১ নম্বর প্রশ্ন ছিল নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝায়। নবায়নযোগ্য শক্তির উৎস রিনিউয়েবল এনার্জি সোর্স সেসব উৎস যা প্রাকৃতিকভাবে পুনরুদ্ধারযোগ্য, অর্থাৎ এই ধরনের শক্তির উৎস একবার ব্যবহৃত হয়ে গেলে তা দ্রুত আবার পুনরায় প্রাপ্ত করা যায়, অর্থাৎ এবং এই প্রক্রিয়া প্রাকৃতিকভাবে চলতে থাকে। এই শক্তির উৎসগুলির প্রধান বৈশিষ্ট্য হল যে এগুলি প্রায় সীমাহীন এবং পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে না। যেমন উদাহরণস্বরূপ বলা যায় সূর্য শক্তি, সূর্যের আলো থেকে আমরা শক্তি উৎপাদন করি সোলার সেলের মাধ্যমে। বায়ু শক্তি, বাতাসের গতিবিধি থেকে শক্তি উৎপাদন। জলশক্তি, জলধারা বা নদীর পানির স্রোত থেকে আমরা শক্তি উৎপাদন করতে পারি। জৈব শক্তি, এটা হলো উদ্ভিদ বা প্রাণীর উপাদান থেকে আমরা শক্তি উৎপাদন করতে পারি। তাপ শক্তি, পৃথিবীর অভ্যন্তরের তাপ থেকে আমরা শক্তি উৎপাদন করতে পারি। এখানে সূর্য শক্তি থেকে আমরা সোলার শক্তি ব্যবহার করতে পারি। বায়ু শক্তি, জলশক্তি, জৈব শক্তি এবং তাপ শক্তির ছবি এখানে দেখানো হয়েছে। অনবায়নযোগ্য শক্তির উৎস। অনবায়নযোগ্য শক্তি হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি সোর্স, হলো এমন একটি শক্তির উৎস যেগুলো ব্যবহার হয়ে গেলে পুনরুদ্ধার করা সম্ভব নয় বা অত্যন্ত দীর্ঘ সময় লাগে পুনর্নবীকরণে। এই ধরনের শক্তি উৎপাদন পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে এবং এগুলি মজুদ সীমিত, অর্থাৎ শেষ হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ যেমন কয়লা, একটি জীবাশ্ম জ্বালানি যা প্রাকৃতিকভাবে দীর্ঘ সময়ের মধ্যে সৃষ্টি হয়। তেল বা অয়েল, জীবাশ্ম তেল বা পৃথিবীর ভূগর্ভে দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকে। প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস, গ্যাস যা পৃথিবীর নিচে সঞ্চিত থাকে। পারমাণবিক শক্তি, নিউক্লিয়ার এনার্জি, ইউরেনিয়াম বা থেরিয়াম এর মতো খনিজ থেকে শক্তি উৎপাদন করা যায়। এখানে কয়লার শক্তির চিত্র দেখানো হয়, তেল, পারমাণবিক শক্তি এবং প্রাকৃতিক গ্যাসের ছবি দেখানো হলো। ২ নম্বর প্রশ্ন, নিত্য প্রয়োজনীয় ৬টি বৈদ্যুতিক গৃহস্থলী সরঞ্জামের নাম উল্লেখ করো। নিত্য প্রয়োজনীয় ৬টি বৈদ্যুতিক গৃহস্থলী সরঞ্জাম নিম্নরূপ। এক হলো ফ্রিজ, রেফ্রিজারেটর, খাদ্য সংরক্ষণ এবং ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত হয়। ২ হচ্ছে টিভি, বিনোদন ও সংবাদ পর্দার মাধ্যমে দেখার জন্য ব্যবহৃত হয়। পাখা, গরম আবহাওয়া বাতাস প্রবাহিত করে ঠান্ডা করার জন্য ব্যবহৃত হয়। এয়ার কন্ডিশনার, গরম আবহাওয়া থেকে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। মাইক্রো ওভেন, খাবার গরম বা রান্না করার জন্য ব্যবহৃত হয়। ওয়াশিং মেশিন, কাপড় ধোয়ার জন্য ব্যবহৃত হয়। এই সরঞ্জামগুলি গৃহস্থলীর দৈনন্দিন কাজগুলো সহজ ও স্বাচ্ছন্দ্যজনক করে তোলে। এখানে একটি ফ্রিজ, টেলিভিশন, পাখা, এয়ার কন্ডিশনার, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন দেখানো হলো। ৩ নম্বর প্রশ্ন ছিল বৈদ্যুতিক ইস্ত্রি কয় ধরনের ও কি কি। উত্তর হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি ৩ ধরনের, যথা সাধারণ বৈদ্যুতিক ইস্ত্রি, স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ইস্ত্রি ও বাষ্পীয় বৈদ্যুতিক ইস্ত্রি। এখানে সাধারণ বৈদ্যুতিক ইস্ত্রি, স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ইস্ত্রি এবং বাষ্পীয় বৈদ্যুতিক ইস্ত্রির ছবি দেখানো হলো। এরপরে প্রশ্ন ছিল যে বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহারের সতর্কতা উল্লেখ করো। উত্তর হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহারের সতর্কতা উল্লেখ করা হলো। তাপমাত্রা সঠিকভাবে সেট করতে হবে, শুকনো জায়গায় ব্যবহার করতে হবে, ইস্ত্রির ফাংশন ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে, ইস্ত্রি রেখে ভুলে চলে যাবে না। ৫ হলো ইস্ত্রি ব্যবহার শেষে বন্ধ করতে হবে। ৬ হচ্ছে বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। এরপরে বৈদ্যুতিক কেটলি কয় ধরনের কি কি। উত্তর হচ্ছে বৈদ্যুতিক কেটলি ২ ধরনের, যথা ইমার্শন হিটিং এলিমেন্ট টাইপ এবং সেপারেটলি হিটিং এলিমেন্ট টাইপ। এখানে হচ্ছে এটা ইমার্শন হিটিং এলিমেন্ট টাইপ কেটলি আর হলো সেপারেটলি হিটিং এলিমেন্ট টাইপ কেটলি।
রাইস কুকার ব্যবহারের সতর্কতা উল্লেখ করো। উত্তর হচ্ছে রাইস কুকার ব্যবহারের সতর্কতা উল্লেখ করা হলো সঠিক পরিমাণ পানি ব্যবহার করতে হবে, অতিরিক্ত ভরানো যাবে না, প্লাগ ও তারের অবস্থা খারাপ হলে তা পরিবর্তন করতে হবে, উত্তপ্ত অবস্থায় সরাসরি স্পর্শ করা যাবে না, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে, ওভারলোডিং এড়াতে হবে। এটা রাইস কুকার দেখানো হলো। 7 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক ফ্যান কয় ধরনের ও কি কি? উত্তর হচ্ছে বৈদ্যুতিক ফ্যান 6 ধরনের, যথা সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ওয়াল মাউন্টেড ফ্যান, প্যাডেস্টাল ফ্যান, এক্সস্ট ফ্যান এবং ব্লোয়ার ফ্যান। এখানে এই সিলিং ফ্যান, প্যাডেস্টাল ফ্যান, এক্সস্ট ফ্যান, টেবিল ফ্যান, ওয়াল মাউন্টেড ফ্যান, ব্লোয়ার ফ্যান এর চিত্রগুলো দেখানো হলো। আর হচ্ছে রেফ্রিজারেটর কয় ধরনের ও কি কি? উত্তর হচ্ছে রেফ্রিজারেটর 2 ধরনের, যথা সাধারণ রেফ্রিজারেটর ও ফ্রিজার বা ডিপ ফ্রিজ। এখানে একটি ডিপ ফ্রিজের ছবি এবং এখানে সাধারণ রেফ্রিজারেটরের ছবি দেখানো হলো। 9 নম্বর প্রশ্ন, সাধারণ রেফ্রিজারেটরে কয়টি চেম্বার থাকে কি কি? উত্তর হচ্ছে সাধারণ রেফ্রিজারেটরে 2 অথবা 3টি চেম্বার থাকে, যথা ফ্রিজার চেম্বার 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা বজায় রাখে, বরফ তৈরি, খাবার জমিয়ে রাখা এবং আইসক্রিম সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। রেফ্রিজারেটর চেম্বার সাধারণ তাপমাত্রা বজায় রাখে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, সবজি, ফলমূল, দুধ, পানীয় এবং রান্না করা খাবার সংরক্ষণে ব্যবহৃত হয়। ক্রিসপার ড্রায়ার তাজা সবজি বা ফল সংরক্ষণের জন্য নিচের অংশে একটি বিশেষ চেম্বার বা আর্দ্রতা ধরে রাখে, যা সবজিকে দীর্ঘ সময় তাজা রাখে। এরপরে 10 ছিল এয়ার কন্ডিশনার কয় ধরনের ও কি কি? উত্তর হচ্ছে এয়ার কন্ডিশনার 7 ধরনের, যথা স্প্লিট এয়ার কন্ডিশনার, উইন্ডো এয়ার কন্ডিশনার, পোর্টেবল এয়ার কন্ডিশনার, তিনতীয় এয়ার কন্ডিশনার, ক্যাসেট এয়ার কন্ডিশনার, ডিক্টেবল এয়ার কন্ডিশনার আর ইনভার্টার এয়ার কন্ডিশনার। 11 নম্বর প্রশ্ন ছিল যে বৈদ্যুতিক দুর্ঘটনার কারণসমূহ কি কি? উত্তর হচ্ছে বৈদ্যুতিক দুর্ঘটনার কারণসমূহ নিম্নে দেওয়া হলো। নিম্নমানের বা ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার, বৈদ্যুতিক ডিভাইসের সঠিক গ্রাউন্ডিং না থাকা, 3 হচ্ছে একটি সার্কিটে অতিরিক্ত লোড দেওয়া, 4 হচ্ছে পুরানো বা ছেঁড়া তার ব্যবহার করা, 5 হচ্ছে ভুলভাবে প্লাগ বা সকেট সংযোগ করে দেওয়া, 6 হচ্ছে পানির কাছাকাছি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা, 7 হচ্ছে ভুলভাবে বৈদ্যুতিক ডিভাইস ইনস্টল করা এবং 8 হচ্ছে অসতর্কতা বা বৈদ্যুতিক বিষয়ে জ্ঞানহীনতা ইত্যাদি। এরপর প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক দুর্ঘটনার ধরন কয়টি কি কি? উত্তর বলবো আমরা বৈদ্যুতিক দুর্ঘটনার ধরন প্রধানত 3টি ভাগে বিভক্ত করা যায়, যথা বৈদ্যুতিক শক, ইলেকট্রিক শক, এটা বৈদ্যুতিক প্রবাহ মানুষের শরীরের মধ্য দিয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে। এরপর হচ্ছে বৈদ্যুতিক আগুন, ইলেকট্রিক্যাল ফায়ার, বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট, অতিরিক্ত লোড বা খারাপ মানের বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে আগুন লাগতে পারে। বৈদ্যুতিক বার্ন বা পোড়া, উচ্চ ভোল্টেজ বা শক্তিশালী বৈদ্যুতিক প্রবাহের সংস্পর্শে এলে ত্বকে ক্ষত বা পোড়া হতে পারে। 13 নম্বর ছিল বৈদ্যুতিক দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসায় সতর্কতা উল্লেখ করো। উদ্ধারের সময় সতর্কতা, 1 হচ্ছে বৈদ্যুতিক সরবরাহ বন্ধ করা, 2 হলো নিজের সুরক্ষা নিশ্চিত করো, 3 আছে বৈদ্যুতিক উৎস থেকে নিরাপদ দূরত্বে ব্যক্তিকে সরানো। প্রাথমিক চিকিৎসার সময় সতর্কতা, জীবাণু সংকেত পরীক্ষা করুন, আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা এবং পোড়া স্থানে পরিষ্কার ও ঠান্ডা পানি ঢালা। কখনোই পোড়া স্থানে তেল বা ক্রিম ব্যবহার করা যাবে না। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা পৃষ্ঠা 95 এর রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো এবং সাথেই থাকো। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ সেখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।